পেডিয়াট্রিক মানে হচ্ছে বাচ্চাদের এজ গ্রুপ, এবং নিউরোসার্জারি মানে সার্জারি অফ নার্ভাস সিস্টেম, মানে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এবং স্পাইনাস সার্জারি। তো আমরা যত বাচ্চাদের এই ব্রেন স্পাইনাস সার্জারি করে থাকি এরাই পেডিয়াট্রিক নিউরোসার্জারির আওতায় পড়ে। মূলত আমরা যারা নিউরোসার্জন, যারা আমরা অপারেশন করি ব্রেন এবং স্পাইনের, আমরা মূলত দু রকমের বাচ্চাদের ক্ষেত্রে দু রকমের অপারেশন করে থাকি পেডিয়াট্রিক নিউরোসার্জারিতে। একটা হচ্ছে কিছু প্রবলেমস রিলেটেড টু ব্রেন, আর একটা হচ্ছে কিছু প্রবলেমস রিলেটেড টু স্পাইন। এবার ব্রেনের যে প্রবলেমসগুলো থাকে তার মধ্যে কতগুলো ধরন আছে তার মধ্যে কয়েকটা এক্সাম্পলের হিসেবে যদি আমি বলি, উদাহরণের হিসাবে, যেমন ধরুন বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোকেফালাস বলে একটা জিনিস খুব কমন বাচ্চাদের। এই হাইড্রোকেফালাস মানে হচ্ছে ব্রেনের মধ্যে যে নর্মাল জলের যে সিস্টেম থাকে, জলের যে থলি থাকে, সেটা আস্তে 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 বড় হয়ে যায়, মানে ব্রেনে জল জমতে থাকা, এবং ব্রেনে জল জমতে থাকার জন্য ব্রেনের সাইজ আস্তে আস্তে বড় হতে শুরু করে। এবং অনেক খুব ছোট বাচ্চাদের, যাদের আমরা জানি স্কাল যে বোন থাকে, সেই বোনগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া থাকে না, সেগুলো আলাদা আলাদা থাকে। ফলে ব্রেনের মধ্যে জল জমার কারণে তাদের ব্রেনের সাইজ, মাথার সাইজ বড় হতে থাকে। এটাই হচ্ছে একটা কমন প্রবলেম। এবং সেক্ষেত্রে আমরা একটা অপারেশন করি। আমরা মূলত দুরকমভাবে অপারেশন করে থাকি। অনেক সময় আমরা শান্ট সার্জারি করে থাকি, মানে সেখানে একটা ছোট পাইপ যেটা ব্রেন থেকে অ্যাবডোমেন অবধি কানেক্টেড। অনেক সময় আমরা এন্ডোস্কোপির থ্রুতে সার্জারি করে থাকি। তো এই মাথায় জল জমার সমস্যা, এটা একটা প্রবলেম। এছাড়া বাচ্চাদের পেডিয়াট্রিক এজ গ্রুপে কিছু স্পেসিফিক টিউমার হয়, যেগুলোকে আমরা পেডিয়াট্রিক ব্রেন টিউমার বলি। তার মধ্যে একটা এক্সাম্পল মেডুলোব্লাস্টোমা বলে একটা টিউমার হয়, যেটা বাচ্চাদের এজ গ্রুপে খুব কমন, এবং সেই ধরনের অপারেশন, এটা একটা ক্যাটাগরি অফ। এছাড়া দেখা যায় যে বাচ্চাদের খুব যারা একদম আর্লি চাইল্ড, মানে আর্লি ইনফ্যান্সিতে, মানে হয়তো 2 দিন 3 দিনে, হ্যাঁ, যারা প্রিম্যাচিওর বেবি, তাদের ব্রেনের মধ্যে হেমারেজ হওয়ার চান্স খুব বেশি থাকে, যেগুলোকে আমরা জার্মিনাল ম্যাট্রিক্স হেমারেজ বলি। সেক্ষেত্রেও আমরা এক ধরনের শান্ট হয়, সেই সমস্ত শান্ট করতে পারি। এছাড়া দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মাথার গঠন অ্যাবনর্মাল থাকে। আমাদের ভাষায় যাকে ক্রেনিওসিনস্টোসিস বলা হয়। তো ওই মাথার গঠন অ্যাবনর্মাল থাকার কারণে বাচ্চাদের মাথাটা অনেকটা লম্বা, কারোর মাথাটা আবার ডান দিকে বেঁকে থাকে, কারোর মাথাটা অনেক বড় সাইজে, তো দুদিকে চড়ায় অনেকটা বড়। এই ধরনের যে প্রবলেমসগুলো থাকে, এই প্রবলেমগুলো হয় মূলত মানে আর্লি ক্যালসিফিকেশন অফ জাংশন বিটুইন টু বোনস, এই কারণে, এবং তার জন্য মাথার বৃদ্ধি হতে থাকে অ্যাবনর্মালি। এর আমরা অপারেশন করতে পারি। এটা অনেকটা ধরুন রিকনস্ট্রাকটিভ সার্জারি মাথার ক্ষেত্রে। এই ধরনের মূলত মাথা রিলেটেড সার্জারি আমরা করতে পারি। এছাড়া কিছু খুব কমন একটা প্রবলেম পাওয়া যায়, সেই প্রবলেম হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় মায়ের শরীরে যদি ফোলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে হয়, যাকে আমরা নিউরাল টিউব ডিফেক্ট বলি। মানে আমাদের যে নার্ভাস সিস্টেম যে তৈরি হয় একটা টিউবের মতো, একটা নার্ভাস সিস্টেম সিলিন্ড্রিক্যাল টিউবের মতো, এই টিউব ক্লোজারে যখন প্রবলেম হয় নিউরাল টিউব ডিফেক্টে, যেমন আমরা খুব কমনলি জানি মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমাইলোসিল, এই ধরনের যে প্রবলেমগুলো, মানে কোমরের কাছে বা মাথার কাছে, গলার কাছে, মানে নেকের কাছে, এখানটা ফুলে থাকে, এবং অনেক সময় তাদের সেখান থেকে জল বেরোতে শুরু করে। এই ধরনের সার্জারিগুলো আমরা মূলত পেডিয়াট্রিক এজ গ্রুপে করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে, বোথ ব্রেন এবং স্পাইন সার্জারিস। দেখুন, 2-3টে প্রবলেম আমরা এখানে বলি। যেমন একটা আমি এক্ষুনি ডিসকাস করলাম, ধরা যাক বাচ্চা জন্মানোর পর থেকে মাথার যে সাইজ, সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে, এবং মায়েরা লক্ষ্য করেন যে মাথাটা যেন অ্যাবনর্মালি বড় হতে থাকছে। তারা তখন তার বাচ্চাদের ডাক্তার, যিনি পেডিয়াট্রিশিয়ান, তার কাছে নিয়ে যান। তারা মাথার ডাইমেনশন মেজার করেন। যদি দেখেন যে ওই ডাইমেনশন যেটা আছে তাদের পারমিসেবল রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তখন আমরা কনশাস হই। সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম স্ক্যান করে দেখি যে কী প্রবলেম হচ্ছে। তো এটা একটা কারণ, যে অ্যাবনর্মালি মাথার সাইজ বড় হয়ে যাওয়া। এছাড়া দেখা যায় যে বাচ্চা হয়তো বারে বারে বমি করছে, বা বাচ্চা হয়তো আস্তে 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 ড্রাউজি হয়ে যাচ্ছে, এটা একটা কারণ। সেক্ষেত্রে ব্রেন টিউমারের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়ে থাকে। বা দেখা যাচ্ছে যে বাচ্চা যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা ডিলেড হচ্ছে, বাচ্চা ঠিক গ্রো করতে পারছে না, হাঁটতে গেলে পড়ে যাচ্ছে। বা ধরুন বাচ্চার পায়ের যে ডেভেলপমেন্ট, সেটা ক্লাব ফুট আমরা বলি, বা ভালো করে ডেভেলপ করেনি, তখন আমরা খুব চিন্তিত হব, এবং বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাব। তারা দেখবেন যে তার নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট প্রপারলি হচ্ছে কিনা। এছাড়া যেটা আমরা বললাম যে নিউরাল টিউব ক্লোজার ডিফেক্ট, তার মানে বাচ্চাদের যদি কোমরের দিকে, পিঠের দিকে কোনো সোয়েলিং থাকে, সেই সোয়েলিংটা হতে পারে চামড়া দিয়ে ঢাকা, বা হতে পারে চামড়াটা ওপেন রয়েছে, এবং দেখা যাবে ওই চামড়ার ওপরে একটা অ্যাবনর্মালি হেয়ার গ্রো করছে। এই ধরনের যদি প্রবলেম থাকে, বা যদি একটা ছোট্ট কোথাও মনে হচ্ছে যে ওই চামড়াটা সোয়েলিংয়ের ওপর একটা সাইনাসের মতো, একটা চামড়ার একটা ছেদ রয়েছে, একটা ফুটো রয়েছে, সেখান থেকে কোনো একটা রসের মতো জিনিস বেরিয়ে আসছে,
এই সমস্ত প্রবলেম যদি হয়, এবং মূলত এই প্রবলেমগুলো জন্ম থেকেই হয়, তখন কিন্তু সময় নষ্ট না করে ডাক্তারদের কাছে যেতে হবে, তাকে পরামর্শ নিতে হবে এবং দরকার পড়লে তার প্রপার স্ক্যান করিয়ে দেখতে হবে যে ভেতরে কী প্রবলেম আছে। দেখুন, কিছু প্রবলেমস থাকে, যেমন ধরুন এই স্পাইনা বাইফিডা নিউরাল টিউব ক্লোজার ডিফেক্ট হচ্ছে কিনা, তো সেগুলো কিন্তু প্রেগনেন্সির সময় আমরা একটা স্ক্যান করাই, অ্যানোমালি স্ক্যান, সেখানে অনেক সময় ধরা পড়ে। এছাড়া প্রেগনেন্সির সময় যে আমরা রেগুলারই আল্ট্রাসাউন্ড চেক করে থাকি, তখন কিন্তু অনেক সময় ধরা পড়ে। আজকালকার যাদের ওরকম ধরনের কোনো ডিফেক্ট আমরা প্রেগনেন্সিতে সাসপেক্ট করছি, তাদের কিন্তু প্রেগনেন্ট মাদারের এমআরআই স্ক্যান করিয়ে দেখার একটা সুযোগ আছে। এবং আমাদের দেশে এখনও অ্যাভেলেবেল নয়, কিন্তু আস্তে আস্তে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখছি যে ডিউরিং প্রেগনেন্সি অলসো যেমন কিছু ডিফেক্ট আছে যেগুলো কনজেনিটাল ডিফেক্ট, সেগুলো সার্জারি করা, ফিটাল সার্জারি করারও আমরা জানি। এবং প্রিভেন্ট করা খুব ইম্পর্ট্যান্ট। এখানে প্রিভেন্ট করা হচ্ছে আমাদের মতো দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যে পপুলেশনে অধিকাংশ লোক তাদের পোর নিউট্রিশনাল স্ট্যাটাসে থাকে, তাদের নিউট্রিশন পুরো হয় না। তো এখানে কিন্তু যারা প্রেগনেন্ট মাদার, তাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে তার নিউট্রিশনের জায়গাটা। এবং আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে মাল্টিপল প্রেগনেন্সি, একজনের অনেক বাচ্চা হচ্ছে, সেক্ষেত্রে প্রপার গ্যাপ মেনটেন করা খুব জরুরি। কারণ একটা প্রেগনেন্সির পরে আরেকটা প্রেগনেন্সি যদি খুব তাড়াতাড়ি চলে আসে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে যাদের একটু পোর সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, মাদারদের কিন্তু নিউট্রিশনাল স্ট্যাটাস একদমই ভালো থাকে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট কারণ। এছাড়া পার্টিকুলার কিছু জিনিস যেমন আপনাদের গাইনোকোলজিস্টরা দেবেন, যে ফোলিক অ্যাসিড কিন্তু এই নিউরাল টিউব ডিফেক্টটাকে প্রিভেন্ট করে, এটা কিন্তু প্রুভেন। এবং আমাদের দেশে এটা একটা এখন প্রোটোকল যে প্রেগনেন্ট মাদারদের ফোলিক অ্যাসিড দেওয়া হয়, যাতে করে নাকি নিউরাল টিউব ডিফেক্টটা প্রিভেন্ট হয়। তো পরবর্তীকালে বাচ্চাদের এই কনজেনিটাল অ্যানোমালিগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। তো এইভাবেই আমরা আস্তে আস্তে সচেতনতা বাড়াতে হবে মায়েদের মধ্যে, এবং প্রপার কী স্পেসিং হওয়া উচিত, বা প্রপার কী নিউট্রিশন হওয়া উচিত, বা কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি মেনশন করবো এখানে, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় যখনই কোনো ওষুধ মায়েরা খাবেন, তারা কিন্তু খুব ভেবেচিন্তে নিজের গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ করে খাবেন। কারণ ওই ওষুধগুলোর অনেক ওষুধ আছে যাদের কিন্তু প্রেগনেন্সির সময় খাওয়া যায় না বা খেতে নেই, কারণ সেইগুলোর থেকে কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশন বাচ্চার ক্ষেত্রে হয়ে যায়। তো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে অন্য অবস্থায় যে আমরা যত ওষুধ খেতে পারি, হ্যাঁ, কোনো ওষুধই ওভার দ্য কাউন্টার খাওয়া উচিত না, কিন্তু প্রেগনেন্সির সময় বিশেষ প্রিকশনস নিতে হবে তাদের। দেখুন, এইটা ডিপেন্ড করে কিন্তু দুটো তিনটে ফ্যাক্টরের ওপর। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে কী কারণে আমরা পেডিয়াট্রিক নিউরোসার্জারি করছি। পেডিয়াট্রিক নিউরোসার্জারি তো একটা বড় আমব্রেলা টার্ম, তার মধ্যে অনেক রকম সার্জারি থাকে। তো আমরা কী কারণে সার্জারি করছি, যে কন্ডিশনটার জন্য সার্জারি করছি, সেটা কতটা খতরনাক বা সেটা কতটা বিনাইন। যদি দেখা যায় যে আমরা একটা সার্জারি করছি যে প্রবলেমটা ইজিলি সলভেবল, তাহলে অপারেশন করবার পরে বাচ্চারা ভালো থাকেন। যেমন একটা এক্সাম্পল, বাচ্চাদের যে আমরা হাইড্রোকেফালাস যে প্রবলেমটা বললাম, ব্রেনে জল জমে যাওয়া, তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জলের রাস্তায় কোথাও না কোথাও একটু ব্লক হয়ে থাকা। একে আমরা আমাদের ভাষায় অ্যাকুইডাক্টাল স্টেনোসিস বলি। এটা কিন্তু একটা রিলেটিভলি বিনাইন কন্ডিশন। আমরা দেখেছি যে তাকে আমরা যদি প্রপারলি শান্ট সার্জারি হোক বা এন্ডোস্কোপিক সার্জারি করতে পারি, তাহলে দেখা যায় যে সারা জীবনের জন্য তারা যথেষ্ট ভালো থাকে এবং নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। আবার ধরুন পেডিয়াট্রিক টিউমার, যেগুলো একটু হাই গ্রেড টিউমার, সেক্ষেত্রে কিন্তু তাদের আউটকাম আবার ডিপেন্ড করে। এছাড়া আরেকটা জিনিসের উপর আউটকাম ডিপেন্ড করে, সেটা হলো যে অবস্থায় বাচ্চাটা আমাদের কাছে আসছে, সে অবস্থায় সে কী অবস্থায় আসছে। সে কি রিলেটিভলি স্টেবল কন্ডিশনে আসছে, না খুব এমার্জেন্সি সিরিয়াস কন্ডিশনে আসছে। যখন সে আসছে তার অলরেডি কোনো নার্ভ ড্যামেজ হয়ে গেছে কিনা। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের, বিশেষ করে যাদের এই নিউরাল টিউব ক্লোজার ডিফেক্ট হয়, সেক্ষেত্রে নার্ভাস ডেভেলপমেন্ট এতটাই পোর হয়ে থাকে যে তার কোনো ইউরিনের সেন্সেশন থাকে না, তার কোনো পটি করে তার কোনো সেন্সেশন থাকে না, যেটা আমরা বুঝতে পারি। বা ধরুন তার কোনো পায়ের মুভমেন্ট নেই, পা একদম প্যারালাইসিস হয়ে আছে। তো সেক্ষেত্রে তার যে আউটকাম, সেটা কিন্তু সার্জারি পরেও ফাংশনাল আউটকাম হয়তো খুব একটা ভালো হয় না। তো এটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, এবং কিছুটা তো সার্জন স্পেসিফিক। মানে আমাদের পেডিয়াট্রিক নিউরোসার্জারির জন্য আমাদের প্রপারলি ট্রেনিং হতে হয়, এবং আমরা যেন পেডিয়াট্রিক কেস হ্যান্ডেল করার মতো আমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেই হসপিটালে যেখানে আমরা এই সার্জারি করছি, সেখানে পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার, সে নিওনাটাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হোক বা পিআইসিইউ হোক, সেটা ভালো ডেভেলপ হতে হবে, কারণ পোস্ট অপারেটিভ তার একটা ইম্পর্টেন্ট রোল। এবং অনেক ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন, সেটারও কিন্তু একটা বিরাট রোল আছে এখানে। বোথ ফাংশনাল রিহ্যাবিলিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভ রিহ্যাবিলিটেশন, সেটাও কিন্তু আমাদের দেশে যথেষ্ট এর একটা ঘাটতি আছে, এবং
কিছু স্পেসিফিক সেন্টার এগুলো অ্যাভেলেবেল, এবং তার কিন্তু একটা আউটকাম এর উপর খুব ইম্পর্ট্যান্ট, খুব ডিপেন্ড করে এগুলোর উপর। টেক হোম মেসেজ হলো, আমি এক্ষেত্রে তো গার্জেনদের মানে মায়েদের পেরেন্টসের বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে যদি এই সমস্ত প্রবলেমগুলো আপনারা দেখেন যে মাথার সাইজ বড় হয়ে যাচ্ছে, বা পিঠে কোনো সোয়েলিং হলো, বা বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে, বা বাচ্চা হয়তো ইনকনসোলেবল ক্রাই, খুব কাঁদছে, বা অনেক সময় বাচ্চাদের একটা ফিটসের মতো অ্যাটাক করতো, এই ধরনের প্রবলেম দেখলে কিন্তু ইমিডিয়েটলি কোনো মেডিকেল অ্যাটেনশন করে নেবেন। এবং পেডিয়াট্রিক ব্রেন বা পেডিয়াট্রিক স্পাইন সার্জারি ডেফিনেটলি কথাটা মধ্যে যথেষ্ট একটা ভয়ের জায়গা আছে, কিন্তু আজকের দিনে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য বা প্রপার ট্রেনিং শিডিউলের জন্য আমরা কিন্তু এই পেডিয়াট্রিক সার্জারি, নিউরো সার্জারি যথেষ্ট সাকসেসফুলি করছি, এবং তাদের ক্ষেত্রে কিন্তু আউটকামও যথেষ্ট মানে এনকারেজিং। বাচ্চারা কিন্তু যথেষ্ট সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, এবং আজকের দিনে ডায়াগনস্টিক মডালিটি উন্নত হয়েছে। আজকের দিনে হসপিটালগুলোতে পেডিয়াট্রিক ক্রিটিক্যাল ইউনিট বা নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হয়েছে, তার জন্য তাদের কিন্তু পোস্ট অপারেটিভ আউটকাম অনেকটা তফাৎ হচ্ছে, পার্থক্য।